আমি আপনার সব কথা বুঝতে পারছি, কিন্তু আইনের জন্য আমার হাত বাঁধা। ইন্সপেক্টর বাবু, অন্য কোনো রাস্তা তো থাকবে। বাবা, আপনি একটু... যতক্ষণ আমরা আদালত থেকে কার্তিকের ছাড়ের ব্যাপারে কোনো কিছু না পাচ্ছি, ততক্ষণ আমরা কিচ্ছু করতে পারবো না। ঠাকুর সাহেব, 1 মিনিট। সব থেকে বড় অসুবিধা হলো যে আজকে শুক্রবার, আর কালকে আর পরশু শনিবার আর রোববার তো এমনিতেই আদালত বন্ধ থাকে। এখন তো সোমবারের আগে আমাদের বেল দেওয়া সম্ভব না। ততক্ষণ পর্যন্ত কিছু করতে পারবো না ঠাকুর সাহেব। এখানকার জাজ আমার অনেক পুরনো বন্ধু, আমি ওর সঙ্গে কথা বলছি। ঠিক আছে। মা, এভাবে ভেঙে পড়তে নেই, ঠিক আছে? সবকিছু ঠিক হয়ে যাবে। বাবা কথা বলছেন তো? কথা তো বলেছি আমি, কিন্তু উনি বলছেন এটা ড্রাগসের মামলা, আর ড্রাগের মামলায় আইন যথেষ্ট কড়া হয়। হ্যাঁ, বলছিলেন যে হিয়ারিং ছাড়া জামিন কিছুতেই পাওয়া যাবে না, আর আইনের বাইরে গিয়ে আমাদের মনে হয় কিছু করা উচিত হবে না। ইন্সপেক্টর স্যার, আমি একবার কার্তিকের সাথে দেখা করতে পারি? প্লিজ স্যার, শুধু একবার। ঠিক আছে হাবিলদার, এনাকে কার্তিকের কাছে নিয়ে যাও। যা রে মা। সুমন, তুমি এটা কি করছো? দেখো, তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমার কি হবে? আমি হেরে যাইনি, আমি ভেঙেও পড়িনি। আমি তো এই পরিস্থিতি সামলাতে পারছি না। আমি তো এটা জানি যে তুমি নির্দোষ, তাও আমি কিচ্ছু করতে পারছি না। কিন্তু কিন্তু কার্তিক, কেউ আমাকে যা খুশি বলুক, আমার চোখে তুমি সর্বদা নির্দোষ। এখন যখন ভাবি, মনে হয় যেন এসব যা কিছু হলো অথবা যা কিছু হচ্ছে, এসবের জন্য আমিই দায়ী। এটা তুমি কি বলছো? আমি যখন ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তখন সেখানে সেই ব্রোকার ছিল না যার সাথে আমরা সবসময় কাজ করি। একটা অচেনা লোক ছিল। এখন বুঝতে পারছি ওরা সবাই সাঁটে ছিল। আমি যদি একবার ডিরেক্টলি ত্রিবেণী বাবুর সাথে কথা বলে নিতাম তাহলে ভালো হতো, কিন্তু ভাগ্য হয়তো প্রথম থেকেই আমার সঙ্গে ছিল না। আমার খুব ভালোভাবে মনে আছে যে আমার মোবাইলটা আমার ল্যাপটপের ব্যাগে ভরে নিয়েছিলাম, কিন্তু জানি না কিভাবে ওটা বাড়িতে ফেলে গেলাম আমি। এই দেখো না, মনে হচ্ছে কার্তিক দাদা মোবাইলটা বাড়িতে ফেলে গেছে। তারপর রাস্তায় কার পাংচার হয়ে গেল, আর আমি ক্লায়েন্টের সঙ্গে দেখা করার জন্য পৌঁছতে দেরি করলাম। এখন আমি বুঝতে পারছি যে ক্লায়েন্টের সাথে আমি সাইনটা করে এলাম সে আসল ক্লায়েন্ট নয়। আসল ক্লায়েন্ট হয়তো আমার জন্য ওয়েট করতে করতে ওখান থেকে চলে গেছে। কার্তিক, আমার মনে হচ্ছে কেউ তোমার বিরুদ্ধে খুব বড় ষড়যন্ত্র করেছে। কিন্তু কে হতে পারে? যেহেতু আমার সাথে কারো শত্রুতাই নেই, তাহলে আমার বিরুদ্ধে এরকম চক্রান্ত কে করতে পারে?
আমার কাছে আজকের দিনটা হলো সবথেকে খুশির দিন, উৎসব করার দিন, উৎসব করার দিন। যেমনটা আমি ভেবেছিলাম একদম ঠিক তেমনই হয়েছে। আর সত্যি তো এটাই যে তোকে তোর অপরাধের শাস্তি পেতেই হতো, যেটা তুই আজকে পেলি। সত্যি তো এটাই দাদা যে আমি সব সময় সুমনকে তোর থেকে বেশি ভালোবেসেছি। কিন্তু তুই কি করলি? আমার অনুপস্থিতিতে আমার সুমনকে কেড়ে নিলি তুই। এখন সেই সময় হয়ে গেছে দাদা, যখন আমি আমার ভালোবাসা তোর কাছ থেকে আবার কেড়ে নেব। যদি সুমন আমার না হয় তাহলে আমি ওকে অন্যেরও হতে দেব না। তোমরা এসো। করণ দাদুভাই, তোমার তো কার্তিকের ব্যাপারে কারোর সঙ্গে কথা বলতে যাওয়ার কথা ছিল না? তা তুমি এখানে দরজা বন্ধ করে বসে রয়েছো, কি ব্যাপার? দাদু ভাই, আমাকে ক্ষমা করে দাও, আমি কিচ্ছু করতে পারছি না। আমি তোমাদেরকে বিরক্ত করতে চাই না, তাই নিচের ঘরে এসে শুয়ে পড়েছি আমি। আর এমনিতেই কার্তিক দাদাকে নিয়ে চিন্তা করতে করতে আমার মাথায় খুব যন্ত্রণা করছে, আর তাই আমি পুলিশ স্টেশনে যেতে পারলাম না। আমার নিজের ওপর ঘেন্না হচ্ছে আজকে যে আমি থাকতেও আমার নির্দোষ দাদাটাকে আজকে জেলে থাকতে হচ্ছে, আর আমি কিচ্ছু করতে পারছি না। না দাদুভাই, না, এরকম মনকে ছোট করো না। এভাবে বলে না বাবা, কার্তিক কখনো কারোর কোনো ক্ষতি করেনি, ওর কিচ্ছু হবে না। তুই দেখিস, ভগবান ঠিক ওর পাশে থাকবে। সুমন, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজকে আমার নিজেকে এতটা দোষী মনে হচ্ছে না যে করণ, তুমি নিজেকে দোষ দিও না। মা, আমার মনে হয় তোমাদের সবার একটু করে রেস্ট নেওয়া উচিত। সকালে দেখছি কার্তিক দাদার জন্য কি করতে পারি।
করুন, বাহ, ঠিক করছো, একদম ঠিক করছো। অবশ্য আমি কিন্তু জানতাম না যে তুমি কত বড় একজন খেলোয়াড়। করুন, তোমার মাথায় তো অনেক বেশি বুদ্ধি। আমি ঠিক বুঝলাম না, কি বলছো তুমি? কিসের ব্যাপারে কথা বলছো? তোমার এই সরলতার নাটকটা সুমনের সামনে করো বা অন্যদের সামনে, আমার সামনে করো না। বাইরের লোকের সাহায্য নিচ্ছিলে নিজের প্রিয় কার্তিক দাদাকে সাহায্য করার জন্য, নাকি তাকে শেষ করার জন্য? তুমি কি বলতে চাও? করণ, তুমি এত বোকাও নও যে আমার কথা বুঝতেই পারছো না। তুমি নিজে সব স্বীকার করবে নাকি সত্যিটা আমি তোমায় বলবো? তোমার ওই ছোট প্রিয় মেয়েটি, যাতে তুমি তোমার দাদার শুভাকাঙ্ক্ষী হয়েছ, সেটা আমার এই হ্যান্ডিক্যামে রেকর্ড করা আছে। কি চাও তুমি? বিশেষ কিছু নয়, আমি শুধু এটুকুই ভাবছিলাম যে আমি বাড়ির সবাইকে এই রেকর্ডিংটা দেখিয়ে দিই, ওনাদের সবকিছু বলে দিই যে তুমি মনে মনে কি ভাবছো। না, প্লিজ, তুমি এরকম একদম করবে না। তুমি কাউকে কোনো কথা বলবে না। কেন আমি এরকম করব না? তাছাড়া এসব করলে তো আর আমার কোনো ক্ষতি হবে না, তাই না? কিন্তু লাভ অবশ্যই হবে। একবার ভাবো করণ, আমি সবার চোখে তো দেবী হয়ে যাব, দেবী। কিন্তু তুমি, আমার কাছে তো তোমাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাও নেই। প্লিজ, তো তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু তুমি কাউকে কিচ্ছু বলো না। প্লিজ, কাউকে কিচ্ছু বলো না। প্লিজ, এবার আর তুমি কাউকে কিচ্ছু বলো না। এটার ব্যাপারে আমি পরে ভাববো, কিন্তু এটা ভেবে আমার খুব ভালো লাগছে যে এখন তুমিও আমার এই খেলার একটা খুঁটি হয়ে গেছো। এখন তো তুমি যেমনটা চাও ঠিক তেমনই হচ্ছে। আর তুমি ক্যামেরাতে যা যা রেকর্ড করেছো সেগুলো প্লিজ ইরেজ করে দাও।
সেগুলো প্লিজ। তোমার কি মনে হয় যে এই দুনিয়াতে সব থেকে বড় খেলোয়াড় তুমি? নন্দিনী রায় সিংঘানিয়া। তুমি যদি চলো ডালে ডালে, তাহলে আমি চলি পাতায় পাতায়। তোমার সাহস কি করে হলো আমার বিরুদ্ধে চক্রান্ত করার? জেনে রাখো, তুমি এই বাড়িতে আছো শুধুমাত্র আমার জন্য। তোমার কি মনে হয় তুমি তোমার পাপার সঙ্গে অসহায় হয়ে থাকার যে নাটকটা করছিলে, তা শুনে আমি সেটার উপর বিশ্বাস করে নেব? না নন্দিনী, না। বলো, এবার আমি বলে দিই যে তুমি আর তোমার বাবা দুজনে মিলে কিরকম খেলা খেলেছো, বলো। না না, বলে দেওয়ার থেকে ভালো তো এটাই হবে যে আমি তোমাকেই শেষ করে দিই। না তুমি বেঁচে থাকবে, আর না তুমি কারোর সামনে মুখটা খুলতে পারবে। তারপর পুরো দোষটা তোমার উপর চেপে যাবে। একই বলে এক ঢিলে দুই পাখি। এবার তো তুমি বুঝতে পেরেছো যে আমি শুধু ভালো খেলোয়াড়ই নই, আমার নিশানাটাও খুব ভালো।